ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস। আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে সাজেশন বিভাগের জৈব রসায়ন অধ্যায়ের সাজেশনের প্রশ্নের উত্তর। তো প্রথমেই আমরা শুরু করব প্রশ্ন মান 2 দিয়ে, অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন থেকে। যেগুলো 2 নম্বরের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো রয়েছে আমাদের এবিটিএর যে টেস্ট পেপার পেজ নাম্বার 1074-এ যেটা রয়েছে, তার সলিউশনটা আমরা করব। পুরোটাই দেখবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যে দেখতে চাইবে না পুরোটা, সে চলে যেতে পারো। আর যাদের প্রয়োজন আছে বলে মনে করছো, তারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? তো আমাদের এবিটিএ টেস্ট পেপার টোটালটা হয়ে গিয়েছে, ঠিক আছে? যদি কেউ পিডিএফটা নিতে চাও, আমাদের পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। নিবে কিনা সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আমি বললাম আমাদের কমপ্লিট হয়ে আছে, অনেকে নিচ্ছে। যদি তোমরা নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে যাও, সেইখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি এখানে ছিল, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। সিএনজি একটি ব্যবহার আমাদের চেয়েছে। সিএনজির ব্যবহারটা কি? তো এখানে সঠিক উত্তরটা হবে সিএনজির গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর যদি বলে দেয় মিথেনের ব্যবহার, তখন বলে দেবে মিথেনের তাপন মূল্য বেশি, তাই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপরের যে প্রশ্নটি রয়েছে, ইথিলিনের শিল্প উৎসটা কি? সেই শিল্প উৎসটা লিখতে বলেছে। তো এইখানে কিন্তু তোমাদের বিস্তারিত লিখতে হবে, কারণ 2 মার্কের যেহেতু রয়েছে। তো প্রথমেই লিখে দেবে 350 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনার, যার সংকেত Al2O3 এর ওপর দিয়ে ইথাইল অ্যালকোহল C2H5OH বাষ্পকে চালনা করলে ইথিলিন উৎপন্ন হবে, ঠিক আছে? তো বিক্রিয়াটা অবশ্যই দেবে। এই বিক্রিয়াটা অনেকবার তোমাদের টেস্ট পেপারে হয়েছে, ভালো করে দেখে রাখবে, কারণ এগুলো সাজেশনের প্রশ্নের উত্তর কিন্তু। হ্যাঁ, এরপরে আসছি এলপিজির শিল্প উৎস। এলপিজির শিল্প উৎস কি? আংশিক পাতন প্রক্রিয়ায় পেট্রোলিয়ামের পরিশোধনের সময় 30 ডিগ্রি উষ্ণতায় নিচে যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে উচ্চচাপে তরলে পরিণত করে স্টিলের সিলিন্ডারে আবদ্ধ রেখে সংরক্ষণ করা হয়, তা হচ্ছে এলপিজি গ্যাস। এটা হচ্ছে শিল্প উৎস। এরপরে 3 নম্বরের যে প্রশ্নটি যে এখানে রয়েছে, ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার কোনটি? তো এইখানে আমরা সঠিক উত্তরটি, প্রশ্নটা হবে C2H6O এর সমবয়বগুলির নাম এবং সংকেত চেয়েছে। তো C2H6O এর সমবয়বগুলির নাম এবং সংকেত দুটো হবে, এক হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার। তাদের সংকেতগুলো কি হবে? CH3 CH2 OH, একটা 1 পজিশনে OH গ্রুপ থাকবে, আর একটার হচ্ছে OH না থেকে ইথার কার্যকরী মূলক হিসেবে থাকবে, এবং 2 পাশে দুটো মিথাইল গ্রুপ থাকবে, তাই ডাইমিথাইল ইথার, ঠিক আছে? 4-এর যে প্রশ্নটি রয়েছে, পলিথিন ব্যাগের যথেচ্ছ ব্যবহারের 2টি বিপদ কি? প্রথম হচ্ছে পলিথিন নন বায়োডিগ্রেডেবল হওয়ায় সহজে বিনষ্ট হয় না, দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, জমির উর্বরতা নষ্ট করে। দ্বিতীয়ত হচ্ছে পলিথিন দহনে ডায়াফ্রিন নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, যা মারাত্মক বায়ু দূষণ ঘটায়। 5-এর দাগের যে প্রশ্নটি ছিল, সেটা ছিল রূপান্তর কিভাবে করবে ইথানল থেকে ইথিলিন। তো এখানে আমরা 350 ডিগ্রি সি তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনা Al2O3 ওপর দিয়ে যদি আমরা ইথানলকে চালনা করি, তাহলে কিন্তু ইথিলিন পাবো। তো বিক্রিয়াটা আমরা কিছুক্ষণ আগেই দেখে এলাম। এটাকে বলবো আমরা ইথানল, আর এটাকে বলবো ইথিলিন, ঠিক আছে? তারপরে রূপান্তরটা কি দিয়েছে 6 নম্বর প্রশ্নে, এখানে ইথিলিন থেকে ইথেন কিভাবে পাবো? তো ইথিলিনকে নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন যদি করায়, অর্থাৎ হাইড্রোজেনেশন বলতে হাইড্রোজেন যোগ করানো হবে, ঠিক আছে?
তো যদি ঘটানো হয় সেই ক্ষেত্রে আমরা ইথিলিন থেকে ইথেন পেয়ে যাব। ঠিক আছে, দুটো সংকেত কিন্তু দেখে নেবে, ইথিলিন কিন্তু অসম্পৃক্ত আর ইথেন হচ্ছে সম্পৃক্ত। তারপরে যে রূপান্তরটা দেওয়া আছে, ইথিলিন থেকে অ্যাসিটিলিন কিভাবে পাওয়া যাবে। তো ইথিলিনকে প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা তোমার ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের যে জলীয় দ্রবণ সেটা নেব লাল বর্ণে। নেওয়ার পর ইথিলিনের সাথে যদি বিক্রিয়া ঘটায় তাহলে 1,2 ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে, অর্থাৎ 1 পজিশনে একটি ব্রোমিন আর 2 পজিশনে একটি ব্রোমিন যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং সম্পৃক্ত হয়ে যাবে। এরপর 1,2 ডাই ব্রোমো ইথেনকে যদি আমরা অ্যালকোহলীয় KOH দ্বারা বিক্রিয়া ঘটাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুটো HBr নির্গত হয়ে যাবে, মানে বেরিয়ে যাবে। ফলে আমরা অসম্পৃক্ত একটি হাইড্রোকার্বন পাবো, অ্যাসিটিলিন। পরবর্তী 7 দাগে যে প্রশ্নটি রয়েছে যে রেকটিফাইড স্পিরিট কি। তো রেকটিফাইড স্পিরিট কি বললে তখন লিখবে যে তোমার 95.6% ইথানল এবং 4.4 যে শতাংশ জলীয় মিশ্রণে তৈরি রেকটিফাইড স্পিরিট। এটি মিষ্টি গন্ধযুক্ত তরল একটা পদার্থ এবং পানের যোগ্য হয়। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এরপর মিথিলেটেড স্পিরিটটা কি, রেকটিফাইড স্পিরিটের মধ্যে 10% মিথানল এবং 0.5% পিরিডিন, ন্যাপথাল এবং যে কাউকামিন ও রাবারের নির্যাস যে মিশিয়ে তৈরি করা হয় মিথিলেটেড স্পিরিট। এটি দুর্গন্ধযুক্ত একটা বিষাক্ত তরল পদার্থ। এরপরে ছিল দেখো ভিনিগারের কাজ একটি। দেখো খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা ভিনিগার ব্যবহার করে থাকি। এরপরে 8 দাগে যে প্রশ্নটি ছিল দেখো ভিনাইল ক্লোরাইডের পলিমার। ভিনাইল ক্লোরাইডের পলিমার হলো পলিভিনাইল ক্লোরাইড, PVC। পিভিসির ব্যবহার যদি বলা হয় তখন রান্নার কাজে যে ননস্টিকি ফ্রাই প্যান ব্যবহার করা হয় তাতে কিন্তু প্রস্তুত করার জন্য আমরা পিভিসি ব্যবহার করে থাকি, বা তাছাড়া আমরা পাইপ, জলের পাইপ তৈরিতে পিভিসি ব্যবহার করে থাকি। এরপরে আসছি 9 দাগের যে প্রকৃতিতে প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয়। উত্তরটা লিখে দেবে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত অ্যামিনো অ্যাসিডের মনোমার বহু সংখ্যক অণু পরস্পর সংগুণিত হয়ে বা সংযুক্ত হয়ে প্রোটিন পলিমার গঠন করে। মাটিতে উপস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি বিয়োজকের দেহে নিঃসৃত উৎসেচক ক্রিয়ায় প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়াতে পরিণত হয়। এই অ্যামোনিয়া মৃত্তিকাস্থ বিভিন্ন জীবাণুর ক্রিয়ার প্রথমে নাইট্রেট এবং পরে নাইট্রেট যৌগ রূপান্তরিত হয় এবং অবশেষে মাটিতে বসবাসকারী কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেট যৌগটিকে বিয়োজিত করে নাইট্রোজেন মুক্ত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। এরপরে 10 দাগে যেটা রয়েছে রূপান্তর রয়েছে অ্যাসিটিলিন থেকে ইথেন কিভাবে পাবো। তো এইখানে আমরা হাইড্রোজেনেশন পথ অবলম্বন করব এবং হাইড্রোজেন যুক্ত করব নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিত উত্তাপ দিয়ে ইথাইনকে বা অ্যাসিটিলিনকে। ঠিক আছে, তো প্রথম ধাপেই কিন্তু হয়ে যাবে ইথিলিন, এটাও কিন্তু অসম্পৃক্ত। তারপরে আবার পুনরায় যদি আমরা হাইড্রোজেনেশন করি সেই ক্ষেত্রে আমরা ইথেন পেয়ে যাব। মিথেনকে অক্সিজেনে দহন যদি করা হয়, এটা 11 নম্বরের প্রশ্ন, তার উত্তরটি দেখে নাও। মিথেনকে পর্যাপ্ত বায়ুতে বা অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে মিথেন অদীপ্ত ফিকে নীল শিখায় জ্বলতে থাকে এবং বিক্রিয়াকালে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। তাপশক্তির পরিমাণটা থাকবে 213 কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, রিঅ্যাকশনটা অবশ্যই দেবে। এরপর 12 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো অ্যাসিটিলিনের দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করার কারণটা কি। অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান। এই কারণে 200 ডিগ্রি সি উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে দ্রুত যৌগ গঠনের দ্বারা সম্পৃক্ত হাইড্রোকার্বন পরিণত হয়। তো এখানে বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করবে, এটা আমরা কিছুক্ষণ আগে করে এলাম।
তারপরে 13 দাগের যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটি দেখে নাও, যে ভিনিগারের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। তো গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ভিনিগারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিড CH3COOH ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট, যার সংকেত হবে CH3COOCH2CH3 এস্টার গঠন করে, যার জন্য সুমিষ্ট গন্ধ হয় এবং বিক্রিয়াটি উভয়মুখী হবে। তো এই বিক্রিয়াটা কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। এরপর 14 দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর, ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ার শর্ত। সাধারণ উষ্ণতায় প্লাটিনাম, প্লাডিয়াম, নিকেল অনুঘটকের উপস্থিতিতে অথবা 250 থেকে 300 ডিগ্রি সি উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং ইথিলিনের বিক্রিয়ায় ইথেন কিন্তু উৎপন্ন হয়। বিক্রিয়াটি যে সাবেটিয়ার স্যান্ডারসন বিক্রিয়া নামে পরিচিত। বিক্রিয়ার নাম যদি লিখতে নাও পারো কোনো সমস্যা নেই, জেনে রাখো। আর এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, ঠিক আছে। এরপরে 15 দাগের রূপান্তরটি দেখে নাও। এখানে বলেছে যে তোমার অ্যাসিটিলিন থেকে 1122 টেট্রাব্রোমো ইথেন কীভাবে পাবো। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যখন অ্যাসিটিলিনকে 1 অণু Br2 দিয়ে আমরা বিক্রিয়া ঘটাবো, সেই ক্ষেত্রে কিন্তু একটি করে ব্রোমিন একটা করে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার যদি আমরা এখানে আরেক অণু ব্রোমিন দিই, সরি এখানে একটু ভুল হয়ে গেল, ঘুরিয়ে লিখে দিচ্ছি, তাও 1 মিনিট। CH ডবল বন্ড CH Br, এখানে হবে Br। তারপর আবার এক অণু যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটায় সংযুক্ত হয়ে গিয়ে যে 1122 টেট্রাব্রোমো ইথেন উৎপন্ন হবে, ঠিক আছে। এরপরে আমরা 3 মার্কের প্রশ্নে চলে যাচ্ছি, লং কোশ্চেন যেগুলো। প্রথমেই যেটা রয়েছে 1 দাগে, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। তো প্রথমেই লিখে দেবে জৈব যৌগের অণুতে কার্বনের মৌলের উপস্থিতি আবশ্যিক, কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে এইরকমভাবে কোনো উল্লেখ নেই যে আবশ্যিক হবেই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত দেখো, জৈব যৌগগুলি মূলত সমযোজী হয়ে থাকে, আর অজৈব যৌগগুলো তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী 3 প্রকারেরই হয়। জৈব যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় এবং বেশি উদ্বায়ী হয়, কিন্তু অজৈব যৌগগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি এবং কম উদ্বায়ী। জৈব যৌগ তোমার জৈব দ্রাবকে দ্রাব্য হয়, অজৈব দ্রাবকে দ্রাব্য হয় অজৈব যৌগগুলো। তারপরে দেখো 2 দাগের যে প্রশ্নটি রয়েছে, সমগণীয় শ্রেণীটা কি, ঠিক আছে। তো সমগণীয় শ্রেণী কাকে বলে? একই উপাদান মৌল দ্বারা গঠিত, একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকারী মূলক বিশিষ্ট সমধর্মী জৈব যৌগ সমূহের আণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে একটি শ্রেণী উদ্ভব হয়, যার পরপর 2টি সদস্যের আণবিক সংকেতের মধ্যে পার্থক্য থাকে CH2। জৈব যৌগের এরূপ শ্রেণীকে সমগণীয় শ্রেণী বা সমগোত্র শ্রেণী বলা হয়। তারপরে দেখো, মিথাইল অ্যালকোহলের পরবর্তী সমগণীয় যৌগ হবে ইথাইল অ্যালকোহল। এখানে পরপর সমগণীয় শ্রেণীগুলো আমরা লিখে দিয়েছি। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে CH2 এই পরিমাণ বৃদ্ধি হয়ে থাকছে, ঠিক আছে। মিথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল একটা বেড়েছে, আবার যখন প্রোপাইল অ্যালকোহলে করছে তখন 2টো বেড়েছে, এভাবে কিন্তু 2টো 3টে এরকম করে বেড়ে বেড়ে চলে যাবে, ঠিক আছে। তারপরে পরিবর্তনটা আমরা করে এলাম কিছুক্ষণ আগে, এটা আর বলবো না, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এবারে দেখো 3 দাগের প্রথমে কি হয়েছে, ইথানলকে গাঢ় H2SO4 দ্বারা উত্তাপ করেছি, এ একটা যৌগ উৎপন্ন হলো। তারপর তাকে ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণে বিক্রিয়া ঘটালাম, সেই ক্ষেত্রে বি উৎপন্ন হলো। আরেকটার ক্ষেত্রে নিকেল চূর্ণ হাইড্রোজেনের উপস্থিতিতে হাইড্রোজেনেশন ঘটালাম, সেই ক্ষেত্রে সি যৌগ উৎপন্ন হলো। তো এ বি সি কোনটা কি, এটা আমাদের চিহ্নিতকরণ করতে হবে।
উত্তরটি দেখে নাও। প্রথমে ইথানলকে যদি আমরা গাঢ় H2SO4 দ্বারা উত্তাপ দিই, সেই ক্ষেত্রে ইথিলিন উৎপন্ন হয়, যেটা হচ্ছে অসম্পৃক্ত। এরপর এই যে এ যৌগটা উৎপন্ন হলো, তাকে আমরা ব্রোমিন এবং কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে যদি বিক্রিয়া ঘটাই, তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, যেটা হচ্ছে বি যৌগ। এবং এ যৌগকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, তাহলে সেই ক্ষেত্রে ইথেন উৎপন্ন হয়, সেটা হবে সি যৌগ। সেইগুলোকে আমরা ভাষাতে একটু লিখে দেব যে এ যৌগটি হবে ইথিলিন, বি যৌগটি হবে 1,2-ডাইব্রোমো ইথেন এবং সি যৌগটি হবে ইথেন। অ্যাসিটিলিনের অসম্পৃক্ততা প্রমাণ কিভাবে করবে? 4 দাগের প্রশ্ন। দেখো, লাল বর্ণের ব্রোমিন জলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে বর্ণহীন অ্যাসিটিলিন ডাইব্রোমাইড 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়, ফলে ব্রোমিন জলের লাল বর্ণ অন্তর্নিহিত হয়। এটি প্রমাণ করে অ্যাসিটিলিন অসম্পৃক্ত। এই বিক্রিয়াটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। দেখো, লাল বর্ণ ছিল, সেটা কিন্তু বর্ণহীন হয়ে যাচ্ছে। এরপর পলিমারাইজেশন বিক্রিয়াটা কি? দেখো, যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগের মনোমারগুলি রাসায়নিক বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট বৃহদাকার শৃঙ্খল বিশিষ্ট অণু গঠন করে, তাকে পলিমারাইজেশন বলা হয়। এখানে পলিথিন কিভাবে তৈরি করবে সেটা দেখো। উচ্চ বায়ুমণ্ডলীয় চাপে উচ্চ উষ্ণতায় ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিলিন উৎপন্ন করে। এই কিন্তু রিঅ্যাকশানটা খুব যত্ন সহকারে লিখে দিতে হবে। যদি রিঅ্যাকশান না লিখো, কিন্তু সেই ক্ষেত্রে 2 নম্বরের জায়গায় তোমাকে 1 নম্বর দেবে। এটা কিন্তু মাথায় রেখো। টেফনলের রান্নার যে কাজে ননস্টিকি ফ্রাই প্যান প্রস্তুত ক্ষেত্রে ব্যবহার করা হয় টেফনল। তারপর আসছি লিন্ডার অনুঘটক কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। লিন্ডার অনুঘটক প্যালাডিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেট এবং লেড অ্যাসিটেট ও সামান্য কুইনোলিনের মিশ্রণকে লিন্ডার অনুঘটক বলা হয়। ঠিক আছে, এই পুরো অংশটাকে আমরা বলবো মিশ্রণটাকে লিন্ডার অনুঘটক। এটা কি কাজে ব্যবহার করা হয়? হাইড্রোজেনেশন ঘটাবে। ঠিক আছে, অ্যাসিটিলিনে যদি আমরা লিন্ডার অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, সেই ক্ষেত্রে ইথিলিন উৎপন্ন হয়। এরপর 8 দাগে যে প্রশ্নটি রয়েছে, C3H8 এর আণবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগের গঠন সংকেত কি হবে? একটা হচ্ছে প্রোপানল বা প্রোপ 1ol, 1 পজিশনে কিন্তু OH গ্রুপ আছে, আর একটা 2 পজিশনে OH গ্রুপ আছে, প্রোপ 2ol। ঠিক আছে, তাহলে এই দুটো যে উৎপন্ন প্রোপ 1ol আর প্রোপ 2ol, এরা পরস্পর অবস্থান ঘটিত সমবায়তা প্রদর্শন করবে। এরপর 9 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে ইথিলিন থেকে ইথেন কিভাবে, এটা আমরা করে এলাম আর বলবো না। একই রকমভাবে তোমার অ্যাসিটিলিন থেকে ইথিলিন, এখানে কিন্তু আমরা লিন্ডার অনুঘটক ব্যবহার করব। এখানে যদি কোনো সময় আমরা ব্যবহার করে থাকি যে অপর্যাপ্ত মানে এক্সেস পরিমাণ হাইড্রোজেন এবং নিকেল চূর্ণ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইথিলিন পাবো না, ঘুরিয়ে ফিরিয়ে কি চলে যাবে? ইথেন উৎপন্ন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো। এই জন্য আমরা লিন্ডার অনুঘটকের শরণাপন্ন হই এবং লিন্ডার অনুঘটক ব্যবহার করি। তারপরে যে রূপান্তরটি রয়েছে, এটা অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল গাঢ় H2SO4 এর সহায়তায় একটা সুমিষ্ট গন্ধযুক্ত এস্টার গঠন করবে, ইথাইল অ্যাসিডেট এস্টার। এরপর আসছি রেকটিফাইড স্পিরিটটা কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। এর ব্যবহারটা কি? ইথার, এস্টার, ক্লোরোফর্ম, অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন, মিথিলেটেড স্পিরিট প্রস্তুত করতে ব্যবহার করা হয়, বা আরেকটা বলতে পারো মদ জাতীয় পানীয় প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমাদের পিডিএফটা যদি নিতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে পেড গ্রুপের সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো এবং সমস্ত পিডিএফটা হাতের কাছে পেয়ে যেতে পারো। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।